প্রথমেই ফৌজিয়াকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের অনেকে ছবিগুলো প্রথমবারের মতন দেখেছি, অনেকে হয়তো বা আগে দেখেছি। তো এরকম ব্যতিক্রমী বিষয় নিয়ে কাজ করার জন্যে এবং এরকম আগ্রহীপক উপস্থাপন বলতে পারি জিনিসটাকে, ফর্মালি যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন জিনিসগুলোকে এরকম সাবজেক্টে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবার কথা শুনবো, সবার প্রশ্ন শুনবো, কিন্তু আমাকে যেহেতু ফৌজিয়ার সাথে এখানে বসতে হয়েছে, প্রথমে একটা দুটো কথা আমি দেখেছি অভিজ্ঞতা থেকে যে এখানে বসে বললে তখন সবার কথা জিজ্ঞেস করতে এবং কথা বলতে সুবিধা হয়। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মোটামুটি 1 মাস ধরে একই অবস্থায় আছি, তো সেভাবেই একটু বলতে হচ্ছে। আচ্ছা ফৌজিয়া, সবার আগে একটা প্রশ্ন, সেটা এই দুটো চলচ্চিত্র নিয়ে নয়, সেটা হচ্ছে যে হোয়াই অ্যাট অল, মানে 22 বছর ধরে প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে কেন থাকা? আর কোনো বিকল্প নাই, মানে শুরু যেহেতু করা হয়ে গেছে, তারপরে আসলে বাংলাদেশের যে অথবা আমার যে বাস্তবতা, সেই বাস্তবতায় বেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে, যেমন আমি আসলে 2010 সালের পর থেকে আমার আর ছবি বানাতে ভালো লাগছিল না, মানে লাইফটাকে আমি নতুন ভাবে এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম, নতুন কাজ, নতুন চিন্তা, নতুন অভিজ্ঞতা। তো এখানকার যে সমাজ বাস্তবতা বা প্রফেশনাল যে রকমের সুযোগ সুবিধা আসে, দেখলাম যে আমি না চাইলেও দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে ছবি বানানোর কাজটাই আবার হাতে চলে আসে। আমার তো ভাত খেতে হবে, ফলে ভাবি যে করবো না, কিন্তু আবার যখন একটা কাজ আসে ওটা আর ফিরাই না, ভাবি যে আচ্ছা ঠিক আছে এরপরে দেখা যাবে, তো এইভাবে চলছে। যে দুটো ছবি দেখলাম, ছবি দুটো তো আপনি যে বলেছেন শুরুতে বিষয়ের দিক থেকে একই কাছাকাছি, এবং আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে ফর্মালিও কাছাকাছি। আমার একটা কথা খুব মনে পড়ছিল, সম্ভবত অ্যান্ড্রু স্যারিসের একটা কথা আছে যে ডকুমেন্টারি হচ্ছে আমরা যে জীবনটাকে যাপন করি এবং সেই জীবনটাকে যদি ন্যারেটিভাইজ করা হয় তাহলে যে দুটো অংশ হয় তার মাঝখানে যদি একটা পাতলা ভাঁজ তৈরি করা যায়, তাহলে সেই ভাঁজে হচ্ছে ডকুমেন্টারি, সার্থক ডকুমেন্টারি ফিল্মটা বর্তমান থাকে বা তার অস্তিত্ব পায়। আপনি যে ফর্মে কাজ করেছেন সেই ফর্মে মনে হচ্ছে আমার কাছে, ছবিগুলো আমি আগেও বহুবার দেখেছি আপনি জানেন, সেই জায়গা থেকে যে এর খুব কাছাকাছি। কারণ এই যে সাহিত্য থেকে পাঠ, সঙ্গীতের প্রচুর ব্যবহার, এই ফর্মালিটিগুলোর ভেতরে আপনি কিভাবে প্রবেশ করলেন, মানে কেন? কারণ এটা খুব যে প্রচলিত নয় আমি সেটা বলছি না, কিন্তু আপনি বিশেষভাবে খুবই প্রবলভাবে এই ফর্মালিটির ভেতরে কেন প্রবেশ করলেন? একটা যেটা মানে লিটারেচারের যে পাঠটা ব্যবহার করলাম দুটো ছবিতে, আসলে দুলাল ভাইও বললেন বা শুরুতে যেটা বলেছিলাম এবং আপনারা দেখেছেন অলরেডি ছবি দুটো ছবিরই বিষয় আসলে শরীর, মানে তাও আবার মেয়েদের শরীর এবং শরীরের আকাঙ্ক্ষার কথাও আমরা বলি। তো সেই জায়গাটায় মানে অন ক্যামেরা, মানে আমি তো যেহেতু সাক্ষাৎকার ভিত্তিক ছবি বানিয়েছি, ফলে অফ ক্যামেরায় মানে কি বলবো, আমি মানে এখন হাজার হাজার শব্দই ব্যবহার করতে পারি যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কথা হয়, শরীর, আকাঙ্ক্ষা, সম্পর্ক এবং আমাদের যে সমাজ, সেই সমাজের মধ্যে। কিন্তু যখনই অন ক্যামেরায় আসি ব্যাপারটা, তখন দেখা যাচ্ছে যে আসলে যা আমি জানি অফ ক্যামেরা জানতে পাই, বা আমি নিজেও যা বলতে চাই সেটা অন ক্যামেরায় বলতে পারছি না। তো প্রামাণ্যচিত্র বা এনি ফিল্ম অ্যাকচুয়ালি আমরা কিভাবে বলি, আমরা অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্য দিয়ে গল্পটা বলি, যা বলতে চাই। তো সেই ক্যামেরাটাই মনে হচ্ছে যেন একটা বাধা হয়ে যাচ্ছে যা বলতে চাচ্ছি।
কিন্তু আসলে ক্যামেরার ভেতর দিয়েই তো আমাকে গল্পটা করতে হবে। তখন আমি বলবো যে আমি লিটারেচারের স্মরণ নিলাম। আর আমি তো বাংলা সাহিত্যের ছাত্রী, ছোটবেলা থেকে বই পড়ছি। আমার মনে হয় যে ওটাও একটা হয়তোবা, মানে এটা খুব সচেতন প্রয়াস আমি বলবো তা না, যখন ওই বাস্তব অভিজ্ঞতাটাকে ক্যামেরার মধ্যে আনতে পারছি না, বাস্তব চিন্তাটাকে ক্যামেরায় ধারণ করতে পারছি না, তখন মনে হচ্ছিল যে সাহিত্যের যে আড়ালটা, মানে এই কথাই আমি বলতে চাই, কিন্তু ওটা ওই একটা ফিকশনাল অন্যের লেখার ভেতর দিয়ে আবার আছে, স্মৃতি কথাও আছে, সেটাও আমি পাঠ হিসেবে ব্যবহার করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আড়ালের আশ্রয় নেওয়া, এটা বিষয়ের কারণেই আমি বলবো। আর মিউজিকের কথা যেটা বললেন, তো আজকের আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা, আজকের স্ক্রিনিংটা মানে আমাকে অনেক ডিটাচ করে দিয়েছে, মানে টেকনিক্যালি ইট ওয়াজ নট দ্য ওয়েতে আমি আমার ছবিগুলোকে চিনি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাকে একটু দূরে সরিয়ে এনেছে আজকে। টেকনিক্যালি এটা ঠিক অতটা যেরকম হওয়া মানে হলে পরে ছবিটা বুকের মধ্যে আসলে একটা জায়গা নেয়, ওই জায়গাটা ছিল না। তো আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না, মানে না জানি গ্রামার, না জানি কি বলবো, যে আমি যে সুরটা আমার ভেতরে কাজ করে ওই সুরের ব্যাকরণটা আমি যাকে সঙ্গীত করতে দেই তাকে বলতে পারি না। ফলে আমার কোনো ছবিতে এখনো পর্যন্ত আমার মানে ছবির বুকের ভিতর থেকে এবং আমার প্রাণের মধ্যে যে মিউজিকটা থাকে, ওই দুইটার যে সমন্বয় হবে সেটা এখনো হয়নি। এই দুইটা, হ্যাঁ, আমার সব ছবিতে আসলে আমি প্রচুর মিউজিক ব্যবহার করি, এটা আমি পরে খেয়াল করে দেখলাম যে এটা আছে, এই দুইটা ছবিতেও আছে। তো দুটো, বিশেষ করে পরের ছবিটাতে আমার যেটা মানে মনে মনে যেটা পরিকল্পনা ছিল, বাস্তবেও যিনি সঙ্গীত করেছেন তাকে বলেছিলাম, কিন্তু সেটা আমিও পারিনি, হয়তো একটা হামিং একটা আমি চেয়েছিলাম যে সেটা একদম পুরো ছবিতেই একটা যে মনের ভিতরে একটা গুনগুনিয়ে কাজ করা একটা সুর, বিষাদেরই সুর, সেটা সেই সুরটা বিভিন্ন সময় ছবির বিভিন্ন মুডের মধ্যে কাজ করবে। তো সেটা আসেনি, সেটা একটু অন্যভাবে এসেছে। আচ্ছা, এমনি একটা জিনিস একটু আরোপিত মনে হতে পারে আপনার কাছে, আমি নিঃসন্দেহে রিজেক্ট করতে পারি, কিন্তু আমার কাছে এই দুটো ছবিতেই মনে হয়েছে যে ফিমেল সেক্সুয়ালিটি, নারীর যে যৌনতা বিষয়ে আপনি কথা বলতে চেয়েছেন, কথা শুনতে চেয়েছেন, আমাদেরকে খানিকটা শোনাতেও চেয়েছেন, সেটাকে খুব প্রকৃতির নিকট থেকে দেখার একটা ব্যাপার কাজ করেছে। এবং কখনো কখনো মনে হয়েছে যে যেখানে নারীর যৌনতা বিষয়ের একটা সংলাপ যে শেষ হচ্ছে, সেখানে প্রকৃতির আশ্রয়ে সেই জিনিসটা যে শেষ পর্যন্ত এক ধরনের কনফিউশন টাইপের কিছু একটা হচ্ছে, অনেকটা জানি না বলা ঠিক হবে কিনা, অনেকটা ইকো ফেমিনিজম যে ব্যাপারটা আছে, যে আমরা যেরকম ভাবে ইকোলজিকে নষ্ট করছি, ঠিক সেরকম ভাবেই সোকর যে সভ্যতা আমরা তৈরি করেছি হাজার বছর ধরে, সেই সভ্যতা সবচেয়ে মানুষের যে সবচেয়ে বড় সৃষ্টিশীলতা নারীত্বের মাঝে আছে, সেটাকে আমরা নষ্ট করছি, আমরা গলা টিপে মারছি। এগুলোর কি এক ধরনের ফিউশন, এটা কি আমার মনে হচ্ছে নাকি আপনি যে সচেতন ভাবে করেছেন বা যখন কাজ করেছেন তখন অবচেতনে জিনিসটা কাজ করেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি? আসলে ইকো ফেমিনিজম, মাহমুদুল হোসেন দুলাল উনি আমার এই ছবিটা নিয়ে বেশ একটা বিশাল সুন্দর লেখা লিখেছিলেন, ওখানে উনি ইকো ফেমিনিজমের এই ভাবনাটা ব্যবহার করেছেন। তো আমি আগেও হয়তো একটু বলেছি দুলাল থেকে, আজকে সবার সঙ্গে বলছি, ইকো ফেমিনিজম নিয়ে আসলে এই ছবিতে আমি চিন্তা করি নাই। আমি আবারও বলছি যে কেন নেচারের কাছে বারবার ফিরে যাচ্ছি, সেটাও হচ্ছে ওই যে আড়াল খুঁজতে গিয়ে, মানে আমি যখন যা কিছু মিলছে না, কারণ আমি তো শরীর নিয়ে অ্যাকচুয়ালি যা দেখানো দরকার, যেভাবে বলা দরকার, বডি এবং ডিজায়ার
এবং সেই সেই জিনিসটা ভিজুয়ালি যা হওয়া উচিত সেটা তো আমি দেখাতে পারছি না, দেখাতে না পারার নানান রকমের বাস্তবতা আছে। তো তখন তাহলে আমি ওই কথাগুলোকে, আমার মনে হলো যে একমাত্র নেচারই হচ্ছে আমার শেল্টার। মানে আমি যেমন হচ্ছে খেয়াল করে দেখবেন যে আমি যেমন লিটারেচারও আমার একটা আড়ালের প্রকাশ হিসেবে এসছে, আবার হচ্ছে নেচারের কাছে যে যাচ্ছি সেটাও একটা আড়াল হিসেবে এসছে। আবার যে আমি শাড়িকে যে ভিজুয়ালি ব্যবহার করলাম সেটাও অ্যাকচুয়ালি আমি বলবো যে সেটাও আড়াল হিসেবেই এসছে। আড়াল এবং একই সঙ্গে শাড়ি তো আপনার খেয়াল দেখেছেন ছবিটা, হ্যাঁ, যে আমি আসলে বিবাহিত মেয়েদের নিয়ে কথা বলছি। মানে বিয়েটা হচ্ছে কি আমাদের দেশ বা পৃথিবী জুড়ে, আমাদের দেশে বলা ভালো, আমাদের সমাজে যে একটা মানে যৌনতার একটা বৈধ সামাজিকভাবে স্বীকৃত সম্পর্ক আর কি। তো সেই সম্পর্কের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি যে বিভিন্ন জেনারেশনের মধ্যে, বিভিন্ন শ্রেণীতে মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে, আমাদের সমাজে মানুষ বলাটা কঠিন কারণ আমি মেয়েদের অভিজ্ঞতাটা ধরতে চাচ্ছি। তো যে জায়গা থেকে শুরু করলাম যে নেচার, শাড়ি এবং মিউজিক, সঙ্গীত না, সাহিত্য, সরি, এই তিনটা জিনিসই আসলে বাস্তবে যা বলা যাচ্ছে না, কারণ এই বিষয় নিয়ে তো আমরা কথা বলতে পারি না, বলা সম্ভব নয়। তো সেই কারণে এটা আড়ালটাই আমার প্রকাশের মাধ্যম করে তুলেছে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা কিছু প্রশ্ন বা কিছু মন্তব্য শোনার মতন অবস্থায় এসে গেছি। আপনারা যদি একটু কথা বলেন, কেমন লাগলো ছবি বা ছবির ব্যাপারে বিশেষ কোনো মন্তব্য, কথা। ফয়সাল হাত তুলেছেন বোধহয়, ফয়সালকে একটু মাইক্রোফোন দিতে হবে। আমি ছবি তুলি আর ফিল্মের প্রতি আগ্রহ আছে, তাই এখানে আসি প্রায়। তো আপনার ছবিতে যেটা দেখলাম যে মানে নান্দনিকতা, মানে সমসাময়িক বা আরো আগে বাংলাদেশের নান্দনিকতা খুবই উচ্চ পর্যায়ে, আর মিউজিক এবং সাউন্ড বা ওই যে আবহ সঙ্গীত যেটা ছিল এগুলিও খুব ভালো মানের। তো আমার কোশ্চেন হচ্ছে যে টোটাল বাজেটের আনুমানিক কত পার্সেন্ট এই সাউন্ড অথবা এবং মিউজিকের পিছনে খরচ হয়েছে এই তিনটা প্রোডাকশনে? প্রথম যে প্রোডাকশনটা মিউজিক ভিডিওর কথা হচ্ছে, আচ্ছা মোটামুটি তিনটারই ওটা বিনা পয়সার মিউজিকটা হচ্ছে আমি গানটা ওটা নেট থেকে ডাউনলোড করেছি, আর যে নেচারের যে সাউন্ড ব্যবহার করেছি এগুলো সবই হচ্ছে আমার কালেকশনে আছে। সেটা কিছু পানির শব্দ আছে যেটা হচ্ছে আমার শুটিং এর সময় আমি প্রচুর শব্দ রেকর্ড করি, সেগুলো তো ওটা বিনা পয়সার কাজ যা করেছি সেটা এডিটিং ওগুলো। আর একটা আমার আরেকটা ছবি আছে রাখবো বহমান, ওটাতে হচ্ছে আমার প্রচুর আনইউজড এরকম নেচারের ভিজুয়ালস থেকে গেছিল। তো সেই জায়গা থেকে ওই ভিজুয়ালগুলো ব্যবহার করার জন্য আমি এটা যে ওই মাথার মধ্যে সারাক্ষণ কিছু একটা করার জন্য অস্থিরতা কাজ করে, তো তখন মনে হলো ওটা করি, ফলে ওটা হচ্ছে নো বাজেট। আর যে দুইটা প্রোডাকশন সেগুলোর আমাকে বলতে দাও, ওখানেও অ্যাকচুয়ালি তো স্টক মিউজিক আমি ব্যবহার করেছি, মানে রেকর্ড করিনি। যে সাউন্ড সেগুলো হচ্ছে স্টক, মানে সাউন্ডের পিছনে অ্যাজ সাচ কোনো পয়সা খরচ করা হয়নি। দ্বিতীয় ছবিটাতে যে গল্পের শেষ নাই, ওখানে নেচারের যা শব্দ সেগুলো সব আমার ব্যক্তিগত কালেকশন। কিছু তো হচ্ছে আপনারা জানেন যে ডিভিডি পাওয়া যায়, আগে এখন তো আর ডিভিডি কাজ ইয়ে করবে না, কিন্তু মানে কিছু সাউন্ড এফেক্টস পাওয়া যায়, সেগুলো তো কিছু অনেক আগে সেটা কিনে রাখা ছিল। আর যা কিছু সেগুলো হচ্ছে যে বিভিন্ন সময় আমার শুটিং এর সময় রেকর্ড করা, সেগুলো রাখা। মিউজিক কম্পোজ এবং রেকর্ডিং এর জন্য যে ইয়েটা, সেটা বোধহয় কত 20,000 টাকা ওনাদেরকে দিতে পারি। এত কম খরচ হয়ে গেল? এই টাকাই তো পাওয়া যায় না।
হ্যাঁ প্লিজ। আমার কথা মাইক ছাড়াই তাই হতে পারে। আচ্ছা, আমি অডিয়েন্সকে ঠিক পিছন দিতে পছন্দ করি না, সেজন্য আমি এখানে এসে দাঁড়ালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আর ফৌজিয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই ছবি দুটো আমার দেখা হয় নাই, তো আজকে প্রদর্শনী হচ্ছে এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য থ্যাংক ইউ ফৌজিয়া। আমার ঠিক কোনো প্রশ্ন না আসলে। আমি এই আপনারা কিছু মানুষ সামনে আছেন, কাজে দু একটা মানে অবজারভেশন বা কথা বলার জন্য আর কি। ফৌজিয়া যেমন শুরু করছিল যে ফৌজিয়ার কোনো বিকল্প ছিল না, তাই সে ছবি তৈরি করতেছে। আর আমি মনে করি যে এখন আমার এই কথা না বললে না বলারও কোনো বিকল্প নাই। তো সেটা হলো মূল কথা। তো এখানে যে ছবি দুটোর মধ্যে যে কথা বারবার ঘুরে ফিরে আসছে সেটা হলো সেক্সুয়ালিটি, শরীর এবং সম্পর্ক। এই তিনটার বিষয়ে ঘুরে ফিরে দুই ভাগ বেরিয়ে আসছে। একটা প্রথম জেনারেশনের, আরেকটা হইল তার মানে তরুণী মেয়েরা বা কিশোরী মেয়েরা, এবং তারপর হইল বিবাহিত মায়েরা। তো আমার যেটা অবজারভেশন সেটা হইল যে আসলে এটা খুবই স্বাভাবিক যে ফৌজি নিজেও যে কথা বলছে আর কি, যে পরিবেশ, পারিপার্শ্বিকতা, অবস্থা, তার মধ্যে একে তো তার মধ্যে তাকে সবকিছু মাথায় রাখতে হয়। আর একটা দিক হলো যে যিনি একটা বই লেখেন কিংবা যিনি ছবি তৈরি করেন, এটা স্বাভাবিক যে এটা উনি তার নিজের মতোই করবেন, তার নিজের দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা এবং সেই সাথে পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে সেক্সুয়ালিটি, সম্পর্ক, শরীর, মানে এসব ক্ষেত্রে আমরা যদি বিষয়টাকে মানবিকতার আঙ্গিকে দেখি তাহলে কিন্তু পৃথিবী বহু দূর এগিয়ে গেছে, বহু দূর এগিয়ে গেছে। কাজে আমার মনে হয়েছে যে আমরা বিশেষ করে আমি বলবো যে আমার বয়স এখন প্রায় 70-এর কাছাকাছি, 2 বছর হইলে 70 হবে। তো অন্তত আমার চাইতে যারা এখানে ছোট আছেন এবং যারা এই লাইনে কাজ করছেন এবং করবেন, আগ্রহ আছে, তো আমি বলবো যে এই বিষয়টাকে, এই যে সেক্সুয়ালিটি, শরীর এবং সম্পর্ক, এই বিষয়টা যাতে আরেকটু প্রসারিতভাবে, আর একটু না, একদম যথাযথভাবে প্রসারিতভাবে যাতে দেখা হয় এবং এটা যাতে সার্বিকভাবে বিষয়টা আসে। না হলে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু ক্রমে আমরা মানে স্ট্রাকচারাল টেকনোলজিক্যাল উন্নতি করছি বটে, কিন্তু আমার মনে হয় মানবিকতার দিক থেকে, মানসিকতার দিক থেকে আমরা অনেক অনেক আরো পিছনে চলে যাচ্ছি। কাজেই সেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই বিপদে না পড়ে, কাজেই আমার চেয়ে অন্তত যারা ছোট আছেন বয়সে তারা প্লিজ খেয়াল করবেন। ধন্যবাদ। ওখানে মানে পর্যায়ের আগামীগুলো তুমি চাচ্ছ না। ধন্যবাদ। আমি প্রমা ইসরাত, আমি আইনজীবী। আসলে পরিচিত হতে এসেছি আপনার সাথে। আগ্রহ বোধ করি যে যখন জানলাম এরকম একটা ডকুমেন্টারি ফিল্ম দেখানোর আয়োজন চলছে, তো সে আগ্রহ থেকে এখানে দেখতে আসা। দুটো মুভি দেখতে পেরেছি, যে কথা বলার ছিল এবং যে গল্পের শেষ নেই, এই দুটো। তো আমি দেখলাম যে নির্মাণকাল একটা 2005 এবং 2006, আর একটা হচ্ছে 2012 এবং 2013 থেকে। তো বেশ কিছু আগের এটা, কারণ প্রথম দিকে আমরা যখন ওই ডিভাইসগুলো দেখি, যে সিডি বা যে কম্পিউটার ইউজ করা হয়েছে, এগুলো অনেক আগের। তো সেখান থেকে একটা ফাইন্ডিংস আছে যে এগুলো অনেক আগের একটা তথ্যচিত্র, কিন্তু যে প্রসঙ্গটা ওখানে আছে সেগুলো এখনো আমাদের বদলায়নি অনেক কিছুই। যে আগে যেমন ছিল আমাদের সময়, দেখা যাচ্ছে যে এখন 2019-এ এসেও আমরা ওরকম জিনিস নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে বা কথা বলতে হচ্ছে। তো আমার আসলে খুব স্পেসিফিক কোনো প্রশ্ন নেই, কারণ মানে যেহেতু আমি আইনজীবী, আমার ফিল্ম বা ওরকম রিলেটেড সাথে কোনো কাজ নেই, বাট আমি পাশাপাশি লেখালেখিও করি। তো সেক্ষেত্রে চিন্তার একটা, আমার চিন্তার সাথে আপনার মানে একজন ফিল্ম মেকারের চিন্তার কতটুকু মিল আছে সেটার জন্যই এখানে আসা, সেটা ফাইন্ড আউট করার জন্য। তো এখানে আমি যেটা দুটো ফিল্মে দেখেছি, আমার মতামত আমি দিতে চাইছি, যেটা হচ্ছে যে নারীর সিদ্ধান্ত
বা সেটা আপনার নারীর যৌনতার ক্ষেত্রে হোক, নারীর মানে আমি যেটা বলবো যে রিপ্রোডাক্টিভ যে ডিসিশন সেখানে হোক, কিংবা তার যে কোনো ক্ষেত্রে একটা সামান্য সে ডান্স করবে নাকি সে ডান্স না করে অন্য কিছু করবে কিনা, বা সে বিয়ে করবে কি বিয়ে করবে কিনা, এই যে দুটো মুভিতে নারীর সিদ্ধান্তর বিষয়টি চলে এসেছে। এবং দেখা যাচ্ছে যে আগেও যেমন নারীর সিদ্ধান্ত নিয়ে সমাজে একটা পেছানোর বিষয় ছিল যে নারী সিদ্ধান্ত দিতে পারবে কি পারবে না, সেটা নারী নিজেই কনফিউজ ছিল, এবং সোসাইটি তো সেক্ষেত্রে প্যাট্রিয়ার্কাল। তো সেক্ষেত্রে আর এখনো দেখা যাচ্ছে যে 2019-এ এসেও খুব বেশি পরিবর্তন হয়নি। আর পাশাপাশি তারপরেও একটা আশার বিষয় হচ্ছে যে না, যারা এটা নিয়ে কাজ করছে, যারা এটা নিয়ে লিখছে, যারা এটা নিয়ে কথা বলছে, যে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে, তার প্রত্যেকে এই বিষয়টিকে নিয়ে আসছে যে মাই বডি মাই রাইটস, বা নারীর সিদ্ধান্ত সেটা নারীর প্রত্যেকটা পার্টে, মানে তার সোশ্যাল লাইফে, তার পার্সোনাল লাইফে, তার প্রফেশনাল লাইফে, সব ক্ষেত্রেই তিনি দেওয়ার যে তার মানে ইচ্ছা বা তার যে অধিকারটুকু আছে, ব্যাপারে সোচ্চার হওয়া, এই বিষয়টি এই দুটো ফিল্মে চলে এসেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার আরেকটি বিষয় যোগ করার আছে, যদি এলজিবিটি রাইটস যেটা আমরা বলি, কারণ সাধারণত মানে নারীর শরীর হলেই সেই শরীরটা যে শুধুমাত্র তার গোল মাতৃত্ব বা মাতৃত্বের একটা রূপ থেকে, বা তার গোল হচ্ছে একজন তার যে অপোজিট জেন্ডারের প্রতি তার অ্যাট্রাকশন থাকবে, এরকম মানে আমরা বলে দিতে পারি না। কারণ এলজিবিটি রাইটস অনুযায়ী আমরা সেই হিসেবেও ব্যাপারটাগুলো চিন্তা করি। যদি এরকম ফিল্ম হতো, বা আমি আশা করছি যে আপনার কাছ থেকে ওরকম ফিল্ম হয়তো বা ভবিষ্যতে পাবো। আর হচ্ছে নারীর আরেকটা বিষয় এখানে যদি উঠে আসতো, সেটা হচ্ছে যে আপনার, আমি যেহেতু আইনজীবী, তো আইনের ক্ষেত্রে থেকে বলছি যে সাধারণত আমরা বলি যে নারীর মতামতের ক্ষেত্রে যখন এই যে ম্যারিটাল রেপের কথা আছে, সেক্সুয়ালিটির ক্ষেত্রে যখন ম্যারিটাল রেপটা চলে আসে, যে নারীর যে না করবে সে সেক্সে সম্মতি দিবে কি দিবে না, এবং সেটা বিয়ের ক্ষেত্রে মানে আড়ালটা, আপনি যে শাড়ির আড়ালটা বলেছেন, সেটা তো অবভিয়াসলি যে আমাদের সোসাইটিতে মানে বিয়ে দিয়ে বৈধতা দেওয়া হয় সেক্সকে, কিন্তু সেটা ছাড়াও তো আপনার আরো প্রয়োজন আছে মানুষের। বিয়ের মাধ্যমে হচ্ছে সেটা প্রয়োজনটা তারা হচ্ছে মেটাচ্ছে বা একটা সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে নারীর বিবাহিত অবিবাহিত হওয়া নিয়ে সেক্সের সাথে আসলে কোনো সম্পর্ক নেই, বা তিনি হতে পারেন যে তিনি সম্পর্কে আছেন বা নেই, সেগুলোর সাথে আসলে যৌনতাটা ওইভাবে যায় না। তারপর হচ্ছে যৌনতা সম্মতির ক্ষেত্রেও তিনি যদি বিবাহিত হয়েও থাকেন, তারপরও তিনি যে স্বামীর সাথে তার সম্পর্কটি করতে বাধ্য, এরকমও বিষয়টি যায় না। তো এগুলো নিয়েও যদি কাজ করা হয়, আমার মনে হয় যে আরো বেটার কিছু আমরা পাবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ, আপনি মনোযোগ দিয়ে দেখেছেন। আসলে হ্যাঁ, মানে দুইটা ছবিতেই আপনারা খেয়াল করে দেখবেন যে একটা প্রতিষ্ঠানের অর্থায়নে বানানো। তো যে প্রতিষ্ঠান ওই এভি সেন্টার স্টেটস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ওখানে আগে আমি ফুল টাইম জব করতাম, প্রামাণ্যচিত্র বানাতো। তার পরের ছবিটা যখন আমি আসলে জব ছেড়ে দিয়েছি, কিন্তু তাদের জন্যই কাজটা করেছি। তো মানে হ্যাঁ, আমরা নারীর যৌনতা, প্রথম ছবিতে হচ্ছে কিশোরী মেয়েদের নিয়ে আমরা কাজ করতে চেয়েছি। পরের ছবিতে মানে এই জন্য আমি বারবার বলছি যে ম্যারেজ মানে বাংলাদেশের সমাজে বিবাহিত নারীদের যৌনতার মানে জেনারেশন থেকে জেনারেশনে শরীর নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আদৌ কি কোনো রকমের পরিবর্তন হয়েছে কিনা গত 40 বছরে। এই পরের ছবিটার ক্ষেত্রে কিন্তু ওই রকমের একটা ভাবনা মাথায় ছিল। ফলে হচ্ছে যে যেটা হাসনাপাও একটু বলার চেষ্টা করলেন যে আমরা শুধু মেল ফিমেল সম্পর্কের কথা বলছি, আমরা শুধু সমাজে স্বীকৃত যে মানে যৌনতা বিষয়ে যে তথাকথিত প্রচলিত যে ভাবনা আছে, সেই ভাবনার মধ্যে দুইটা ছবিতেই আমরা ডিল করতে চেয়েছি। এটা ডেফিনেটলি হচ্ছে যাদের জন্য আমি ছবি বানিয়েছি তাদের দিক থেকে তো ওরকম একটা ইয়ে ছিল।
তবে ম্যারিটাল রেপের কথা যেটা বলছেন, এটা মনে হয় আমার মনে হয় যে গল্পের শেষ নিতে মানে একটু এসছে, মানে লিটারেচারের পাঠের ভিতর থেকে একটু এসছে, একজন দুজন ক্যারেক্টারের কথার মধ্যে দিয়ে ওটা এসছে। তো সরাসরি ওরকম করে প্রশ্ন করি নাই, কিন্তু দ্যাট ইস্যু হ্যাজ বিন ডেল্ট ইন দ্যাট ফিল্ম। আর পরে হ্যাঁ, এটা ঠিক যে ছবি দুটো আগের, মানে ইনফ্যাক্ট 2005, মানে এখন 14 বছর পরে। আমি গত বছর আরেকটা ছবি বানিয়েছি এই যৌনতা, নারীর যৌনতা বিষয়ে। সেটা হচ্ছে ঢাকার বস্তিবাসী, মানে সেখানে মেয়েদের নিয়ে কাজ। তো দেখলাম কি জানেন, এই যে আমি গত 15 বছরে যে এই একটা থিমের মধ্যে আছি, আর আমার তো বয়স সামনের মার্চে আমি 50-এ পা দিব। তো এই যে আমার 50 বছরের জীবন, এবং হচ্ছে এই থিমটা নিয়ে আমি খুবই সচেতনভাবে গত 15 বছর ধরে চিন্তা করছি, এবং কিছু সমাজের কিছু মানুষের সঙ্গে এই বিষয় নিয়ে আমি কন্টিনিউয়াস একটা মানে কি বলবো, আদান প্রদানের মধ্যে আর কি আছি। আমাদের দেশ তো অনেক রকমের উন্নতি, অনেক রকমের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু আমার মানে মেল ফিমেলের সম্পর্কের জায়গাটাতে এবং যৌনতার বিষয়ে চিন্তাগুলো আমার মনে কোনো একটা জায়গায় বদ্ধ হয়ে আছে। ওই জায়গাটা আমরা মুক্ত হতে পারছি না। আমরা না নিজেদেরকে ভালোবাসতে পারছি, না পরস্পরকে ভালোবাসতে পারছি, না ভালোবাসার কথা নির্দ্বিধায় আনন্দের সঙ্গে প্রকাশ করতে পারছি। সেটা পারছি না বলেই আমার মনে হয় যে আমাদের সমাজে এই যে প্রতিদিন কাগজ খুললেই দেখবেন যে কত কত রেপ, কত কত হত্যা, কত কত জিজ্ঞাসা। আমার মনে হয় যে এই যে আমাদের মানে কি এই যে যৌনতা বিষয়ে যে আমাদের সমাজের যে বদ্ধ একটা, মানে শুধু আমাদের না, আমি একটু গবেষণা করতে গিয়ে দেখেছি এটা সারা পৃথিবী জুড়ে এটা নিয়ে অনেক রকমের ট্যাবু আছে। তো এই সমস্ত ট্যাবুগুলোকে আমরা যেভাবে ডিল করা উচিত, অ্যাকচুয়ালি যেভাবে ডিল করলে আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পারবো, মানে না নারী না পুরুষ। আমি অনেকে যারা আমার ছেলে দর্শক অনেক সময় আমাকে এই ছবি দেখার পরে আমাকে বলেছেন যে মানে এখানে ছেলেদের কোনো কথা নাই, ছেলেদের, হ্যাঁ এটা ঠিক যে এটা খুবই এক পেশে, আমি বলবো যে মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকেই বলা। তো আমার মনে হয় আমার আরেকটা ছবি বানাতে হবে, যে ছবিটাতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি ছেলেদের পয়েন্ট অফ ভিউটাকে জানতে পারবো, কারণ আমি জানি না, আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি জানি না যে অ্যাকচুয়ালি আমি জানি ওদেরকে হচ্ছে নির্যাতক হিসাবে, মানে ওরা শয়তান, ওরা ভিলেন সেভাবেই আমি জানি, কিন্তু ওরা যে মানুষ, ওরা যে বন্ধু, ওরা যে প্রেমিক, আমি ওদেরকে ওইভাবে চিনি না, না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, না সমাজের মধ্যে ছেলেদের যে পোর্ট্রায়াল। ফলে হচ্ছে যে এটা তো হচ্ছে একটা তো ছবির মধ্যে আমি সেটা কিভাবে ডিল করলাম, আর একটা হচ্ছে জীবনে এবং সমাজের এও হচ্ছে আমরা এই বিষয়টাকে কতটা হোলিস্টিক জায়গা থেকে আসলে ডিল করতে পারি বা পারবো, সেটার উপরেও কিন্তু হচ্ছে আমার মনে হয় যে আমরা যে প্রতিদিন কাগজে যত দুর্ঘটনার খবর পড়ি বা যত কিছু দেখি, যে কারণে হচ্ছে আজকে যখন এই আয়োজনে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি এই দুইটা ছবিকেই বাছাই করেছি, কারণ আমি চেয়েছি যে এই বিষয়টা নিয়ে কথা হোক। অনেক ধন্যবাদ ফজল। ওখানে একজন হাত তুলেছেন। আমি তানজিল রহমান, নিউ এজ পত্রিকাতে কাজ করি। আমি এই ছবিগুলো নিয়ে আসলে কোনো প্রশ্ন করব না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি একজন ওমেন ফিল্ম মেকার হিসেবে বা ডকুমেন্টারি মেকার হিসেবে এই ছবিগুলো তৈরিতে আপনার কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে, এটা যদি একটু বলুন। কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে, সেটা ডকুমেন্টারি হিসেবে হতে পারে, আবার ছবির যে বিষয়বস্তু সেদিক থেকে হতে পারে, এবং রিভিউ পারমিট মি নারী চলচ্চিত্রকার হিসেবেও হতে পারে। আমি মনে হয় একজন খুব ভাগ্যবান মানুষ বা ভাগ্যবান নারী, যে চলচ্চিত্রকার হিসেবে যে আমি যে নারী, এটা আমার জন্য খুব অ্যাডভান্টেজ। আমি যে কোনো জায়গায় খুব ভিআইপি ট্রিট পাই when I go with my camera,
এবং যখন ফিল্ম মেকার এই শব্দটা মানে সমাজের মধ্যে এটার খুব একটা আছে, মানে এটা ঘিরে একটা বেশ কি বলে একটা রোমান্টিসিজম আছে, হ্যাঁ অরা আছে। ফলে হচ্ছে আমার ধরেন টাকার দিক থেকে গরিব মানুষ, তো আমার তো গরিব মানুষের সমাজে যেরকম প্রান্তিক অবস্থান থাকে সেই তুলনায় আমি কিন্তু মানে বেশ বেশ তো নড়ে চড়ে খাচ্ছি, ইউরোপে আমেরিকায় অন্যের পয়সা দিয়ে যাচ্ছি, তো এটা আমার ফিল্ম মেকিং ব্যাকগ্রাউন্ডের কারণে যাচ্ছি। তো ওখানে আমার মেয়ে ফিল্ম মেকার হিসেবে আমার কখনো কোনো বাধা এখনো পর্যন্ত পাইনি, আর পরে পাবো কিনা সেটা তো পরের কথা বলতে পারি না। তবে এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে যেটা যে একটু আগে যেটা বলছিলাম, আসলে আপনি শরীর নিয়ে তো সমাজে কথা বলতে পারি না আমরা, মানে কি ছেলেদের কে মেয়েদের, আর মেয়েদের শরীর মেয়েদেরকে তো আমরা হচ্ছে সবসময় হচ্ছে অপ্রেসড, নির্যাতিত, মানে দ্বিতীয় শ্রেণী ওইভাবে হচ্ছে গিয়ে ডিল করে দেখতে অভ্যস্ত। তো সেই জায়গায় সেই মেয়েদের শরীরের আনন্দ এবং সম্পর্ক নিয়ে কথা বলতে চাওয়া অন ক্যামেরা, আমার মনে হয় যে এইটাই হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং বাধার জায়গা ছিল। এবং সেটা আমি পারি নাই বলেই এই যে আমি যে লিটারেচারের আড়াল নিলাম, এই যে আমি নেচারের কাছে আশ্রয় নিলাম, এই যে আমি শাড়িকে একটা মোটিভ করে করার মানে চেষ্টা করলাম, এই এই সবগুলো হচ্ছে যা কিছু সম্ভব হলো না এই যৌনতা, শরীর এবং সম্পর্ক নিয়ে বলা, এইটাই হচ্ছে এই বাধাটাই আবার হচ্ছে যে ছবি দুটো দেখার পরে কখনো কখনো কোনো কোনো মানুষ হলো এটা পছন্দ করেন, যেটার এই যে স্টাইলের কারণেই পছন্দ করেন। তো ওই স্টাইলটা হচ্ছে আমার ওই বাধাটা এসেছিল বলে হচ্ছে স্টাইলটা পেলাম। আর শুধু এই ছবির ক্ষেত্রে না, অন্য ছবির ক্ষেত্রেও ছবি বানাতে গিয়ে আমার ইদানিংকালে যেটা মনে হয় যে আমাদের দেশে ধরেন আমি কখনো যখন ছবি করতে যাই, ছবি করা তো একটা মানে সমবায় মানে কাজ, মানে একলা একজন ছবি বানিয়ে ফেলতে পারে না। ফলে টিমের অন্যদের সঙ্গে মানে বিষয়টা আমি যেভাবে ভাবছি ওই ভাবনার মধ্যে অন্যদের হয়তো আমি শরীরের একটু শ্রম পাই, কিন্তু আমি আমার চিন্তা, ইমাজিনেশন সেই ইনপুটটা আমার মনে হয় যে ওটা এইটা একটা আমার কাছে ইদানিং এটা একটা মানে মনে হচ্ছে পয়সা দিয়েও আমার যে ইনপুটটা দরকার, মানে শুধু মানে যে বাটন টিপে ক্যামেরার ছবি তুলবে, মানে আমি তো সেটা চাচ্ছি না, আমি ছবির ভিতরে আরো যে ছবি সেই ছবি চাচ্ছি। তো সেই ছবি দেওয়ার মতন যেন আমি ক্যামেরা পার্সন পাচ্ছি না। আমি চাচ্ছি যে মিউজিক নিয়ে আমার ওই চরিত্র, ওই বিষয়ের বুকের ভিতর থেকে মিউজিক বের হবে, সেই রকমের মিউজিশিয়ান আমি হয়তো আছে, আমি তাদেরকে চিনি না বা তাদের সঙ্গে আমার কানেকশন হচ্ছে না। শব্দ নিয়ে আমি যেরকম করে ভাবছি ওরকম মানে ওই আমার কাছে এখন ওইগুলোকে বাধা মনে হয় যে আচ্ছা এখানে আমার নারী হিসেবে আমার অবস্থান, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে এখানে ডকুমেন্টারি বা অডিও ভিজুয়ালকে ঘিরে যেরকমের যে প্র্যাকটিসটা হচ্ছে সেই প্র্যাকটিসের মধ্যে আমরা এই যে অনেকে মিলে যে একটা সুন্দর জিনিস তৈরি করা, সেই জায়গাটাতে হচ্ছে আমরা পৌঁছতে পারছি না। তো আমার কাছে এখন এইটাকেই সবচেয়ে বড় বাধা মনে হয়, পয়সার চাইতেও বেশি আমার এই জিনিসটাকে বড় বাধা মনে হয়। প্লিজ ওনাকে। আপনার ওই আবহ সঙ্গীতের জন্য বা সাউন্ড মিউজিকগুলোর জন্য আপনি অনেক কথা আমি বুঝতে পারিনি, এমনি একটু অ্যাকসেন্টটা গ্রামীণ অ্যাকসেন্ট ছিল সেটার জন্য, আর আবহ সঙ্গীতের ডিস্টারবেন্সের জন্য অনেক মানে কথাবার্তা একটু বোঝা যায়নি, আমি বুঝতে পারিনি, আমি ঠিক জানি না। তো এই দুটো আমার পর্যবেক্ষণের প্রশ্ন আপনার কাছে ছিল। আমাকে বলতে দাও যেটা বলছেন যে শুধু কিশোরী মেয়েদের শহরের একজন ক্যারেক্টার, হ্যাঁ শহরের অ্যাকচুয়ালি দুইজন ক্যারেক্টার, মানে একজন উচ্চবিত্ত আর একজন ওই যে বস্তির যে মেয়েটা যে হচ্ছে সবচেয়ে স্পন্টেনিয়াস, হ্যাঁ
দোকানের কাজ করে, ওরা দুজনেই কিন্তু ঢাকা শহরের। তো ওই ছবিটাতে ওরা ঠিক ওরা ঠিক মধ্যবিত্ত না। আমি চাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন। আমি ঠিক চাচ্ছি যে মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলি যে পড়াশোনা করছে ঢাকা শহরে একটি বাংলা মিডিয়াম কোনো স্কুলে বা এরকম একটা এইরকম একটা জায়গার একটা মেয়ে হ্যাঁ, যে ওরকম- দোকানে কাজ করে তাকে আমি ঠিক ওই লেভেলে ফেলতে পারি না। আচ্ছা। হ্যাঁ ঠিক, হ্যাঁ আপনার পর্যবেক্ষণটা ভালো, ওটা ইনক্লুড করা গেলে হয়তো ছবিটা একটু অন্যরকম ডাইমেনশন হতেও পারতো। তবে যে মেয়েটাকে উচ্চবিত্ত মনে হচ্ছে, ওকে শুটিং এর সময় আমার অত উচ্চবিত্ত মনে হয় না, এটা একটা। আরেকটা হচ্ছে ওই যে মানে রিচ করতে পারছি তাকে, সেটাও একটা। আরেকটা যেটা ছিল যে এর চাইতে বেশি যে আমি খুঁজতে চেয়েছি তাও না, কারণ ওই ছবিটাতে যদি খেয়াল করে দেখেন আসলে ওখানে পুরো একটা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন আমি চেয়েছি, এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সেখানে হচ্ছে গ্রামের মিডল ক্লাস ছিল। ফলে হচ্ছে যে শহরের মিডল ক্লাস হলেই শুধু মিডল ক্লাসের কথাটা বলছে ওরকম না। আমার যে যতটুকু তখন মানে ছবিটা করার সময় যেটা আমার মনে পড়ে, যে তখন আমরা ওই সারা দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন অঞ্চল এবং সেইটার ভেতর দিয়ে হচ্ছে গিয়ে অ্যাজ এ হোল বাংলাদেশের কিশোরী মেয়েদের ইয়েটা আসলে জানতে চেয়েছিলাম। তো সেটা হ্যাঁ আরেকজন ক্যারেক্টার বলে হয়তো আর একটু কিছু ডাইমেনশন হতেও পারতো। তবে আমি যখন এই প্রদর্শনীর জন্য আবার কিছুদিন আগে আবার যখন এই ছবিটা দেখলাম, আজকে প্রদর্শনীতে আমার অতটা ভালো ফিলিং হয় নাই। ওই দিন যখন আমি ভোরবেলা দেখলাম, আমার একটা খুব চমৎকার ফিলিং হলো। এই অর্থে যে আমি একটা সাংঘাতিক ভালো ছবি বানিয়েছি সেই জন্য না, আমার মনে হয় যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটার মধ্যে একরকমের একটা কমপ্লিটনেসটা আমি পেলাম। আমার মনে হয় যে অনেক দিন পরে যখন আমি নিজের কাজটা আবার ফিরে দেখলাম, একটা হলো আমার মনে হয় এখানে পুরো বাংলাদেশটার কথা আছে। আমি কিশোরী মেয়েদের কথা বলছি বটে, কিন্তু ওইখানে কিশোরদের কথাও মানে তার কাউন্টার পার্ট যারা তাদের কথাটাও আছে, যেটা আমার এই যে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা আমি বা আমাদের আরো যারা আমরা ছবি বানাই কয়েকজনের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা শুধু মেয়েদের কথা বলতে গিয়ে ছেলেরা আমাদের কাজের মধ্যে ভিলেন হয়ে যাচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে একটা অপর পক্ষ। আমরা যে একটা সোসাইটির মধ্যে ইনক্লুসিভনেস যে চাচ্ছি, যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে সব ক্ষেত্রে নারী এবং পুরুষ এবং আরো অন্যান্য সব ক্ষেত্রে, যে যখন আমরা একটা সমন্বিতভাবে একটা কিছু করতে পারবো, সবকিছুকে কি বলে রাইট শব্দটা পাচ্ছি না, মানে এক পক্ষ হয়ে যাতে না হয়, তো সেইটা আমাদের কাজের মধ্যে আনতে পারি না। তো আমার হচ্ছে আমাকে বলতে দাওটা ওই দিন এই গত সপ্তাহে আমি ভোরবেলা দেখতে গিয়ে আমার মনে হলো যে না, ওইটার মধ্যে মনে হয় ওইটা কিছুটা হলেও আমি তখন উচ্চাতে পেরেছিলাম। আর হ্যাঁ, দ্বিতীয় ছবিটাতে সাউন্ড মিক্সিংটা আজ সত্যি একটু বেশ ডিস্টার্বিং। মিউজিকটা ওই আগে বলছি যে আমার মনের মধ্যে যেটা ছিল ফাইনালি যেটা করতে পেরেছি, তারপরে এডিটিং টেবিলে এটার আমরা যে সাউন্ডের ব্যালেন্স করেছি, এটা হ্যাঁ একটু ঝামেলা করছে। দেখি যদি পরে আবার কখনো সুযোগ হয়, জানি না হবে কিনা, ওটা কানেকশন করার চেষ্টা করছি। আমি একটু অনুরোধ করবো আমাদের চলচ্চিত্রকারদের ভিতর থেকে কাউকে কথা বলার জন্য, স্বপ্নকে কথা বলার জন্য একটু অনুরোধ করছি। আচ্ছা, জাস্ট একটা সেকেন্ড, আমাকে চলে যেতে হবে। আমার নামটা তখন বলা হয় নাই, আমার নাম হাসনা হেনা। সবাই ভালো থাকবেন। দাঁড়িয়ে বলবো যেভাবে পেয়ে গেছে। আসলে থ্রু হার আইস যে আয়োজনটা আসলে করা হয়, আমরা করি, সেটা হচ্ছে উদযাপন আসলে, হ্যাঁ, নারী নির্মাতাদের জায়গাটা থেকে। এবং আজকে আরো আমি বেশি আমার যেটা ভালো লাগে যে প্রতিটা আয়োজনে আমি এক এক ফিল্ম মেকারকে এক একভাবে উদযাপন করি।
ফজিয়াপার সাথে সম্পর্ক আসলে প্রায় 20 ইয়ার্স, মানে সেই জায়গা থেকে আমি আসি ছবি ধরে ধরে বলি যে প্রথমে তাকে আমি পেয়েছি আমাদের প্রথম যে ছবি ছিল কোর্স প্রোডাকশন একটু অপেক্ষা এবং নহবতা নহবনা, তার উনি এডিটর ছিলেন। ফলে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তিনি শুধু নির্মাতা নন, চমৎকার সম্পাদক। এবং সেই জন্যই হয়তো আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে ফজিয়াপার কাজের, যে এত নিট অ্যান্ড ক্লিন এডিটিং। আমাদের ডকুমেন্টারিতে এটা আপনারা যদি যারা ডকুমেন্টারি নিয়মিত দেখে থাকবেন তারা জানেন যে পাওয়া মুশকিল, সেন্সিটিভ সেন্সেবল এডিটর। আমি আগে বলবো ফজিয়াপা সেই জায়গাটাকে আমি আগে এক্সপ্লোর করেছি, নির্মাতা জায়গাটা পরে। কারণ আমরা যখন কোর্স 2000 সালে শুরু করলাম, উনি কোর্স কন্ডাক্টর ছিলেন বোধহয় ওই স্টেপসের। তখন ফজিয়াপা একটা ছবি বানাচ্ছিলেন যে 5 জন নারী শিল্পীদেরকে নিয়ে। কিন্তু তারপর পরে অনেকগুলো ছবি হয়েছে। ফজিয়াপা আমার ফজিয়াপা স্টেজ ছেড়ে দেওয়ার পর আমি সেই পোস্টে আবার জয়েন করেছিলাম। তারপর একই প্রজেক্টে যেমন এই যে শেষের কাজটা যেটা দেখানো হলো, ওই প্রজেক্টে আমার একটা কাজ আছে সেটা এখন আলোর মধ্যে, এখন মানে ছবিটা হয়ে গেছে কিন্তু আমি দেখাতে পারি সেলাই হওয়ার এরকম। এবং একসাথে আমরা বাইরে ফিল্ম ফেস্টিভ্যালেও গেছি। ফলে নানাভাবে ডকুমেন্টারি কাউন্সিল, সেখানকার প্রেসিডেন্ট ছিলেন ফজিয়াপা, ফেস্টিভ্যাল করেছেন। ফলে নানাভাবে একটা সহকর্মী আমি বলবো, লম্বা সফর আমাদের। এবার যদি ছবির কথায় আসি, প্রথম কথা যে একজন ফিল্ম মেকার হোক, একজন শিল্পী হোক, তার প্রথম জরুরি জিনিসটা কি, যে স্টাইল। আমি বলবো বাংলাদেশে হাতে গোড়া যে কজন ফিল্ম মেকার আছেন, ফজিয়া খানের সেই একটা ব্যাপার যে তার ছবি দেখলেই বোঝা যায় এটা তার ছবি, তার স্টাইলটা উনি তৈরি করতে পেরেছেন। একটা টোন আছে ভীষণ, যেটা আমার পছন্দ, সেটা হচ্ছে খুব প্রোফাউন্ড একটা টোন আমি পাই তার কাছে। আজকে হয়তো একই ঘরানার একই ট্রিটমেন্ট এবং বলবো যে দুটো ছবি দেখানো হয়েছে, সাবজেক্টের দিক থেকেও মনে হয়েছে একটা সিকুয়েল আমরা বলতে পারি, তাই না? একটা মানে একটা থিমকে তো একটা ফিল্মমেকার অনেকদিন চর্চা করে, যেটা ফজিয়াপা নিজেও বললেন। কিন্তু এর বাইরে তার আরো অনেক বিষয়ের উপর কাজ আছে। আপনারা যারা জানেন তাদেরকে জন্য একটু জানাতে চাই আজকে এই সুযোগে। যেমন একটা খুব চমৎকার কাজ আমার খুব ভালো লাগে, যে গঠিত হয়ে শূন্যে মিলাই, শিমুল ইউসুফকে নিয়ে তার একটি কাজ আছে চমৎকার এবং ভীষণ পোয়েটিক। মানে এই আরেকটা জিনিস যেটা ফয়সালও শুরু বলে দিয়েছেন, যে ফজিয়াপার কাজ ভীষণ পোয়েটিক হয়। সবসময় আমরা মুখের সামনে কিংবা খুব ক্রুয়েল, খুব স্ট্রেট ওয়েতে হয়তো কথা বলি না। আমাদের ফিল্ম মেকারটা এক একজনের ভাষা এক এক রকম, কিন্তু তিনি যেটা নিজেই বলার চেষ্টা করেছেন যে আমি একটা আচ্ছাদনের আশ্রয় নেই। ফলে আমরা এক ধরনের সিদ্ধান্ত আসতেই পারি যে এটাই তার একটা ট্রিটমেন্টের, এটাই তার একটা ঘরটার বিষয়। আমার আরেকটা পছন্দের ছবি হচ্ছে যে ওই যে মিসিং, যে 71 মুক্তিযুদ্ধে যেছেন, হ্যাঁ, কোথায় পাবো তারে। আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই দেখার সুযোগ হবে। এত সাইলেন্ট, এত সেন্সিটিভ একটা ছবি, যেটা আপনি বলছেন যে বুকের মধ্য থেকে আসে, সেই ছবিটা সেই ফিলটা একটা দেয়। আরেকটি কাজে যে প্রথম যে কাজটা দেখিয়েছিলেন, আমরা দেখলাম যে আই হ্যাভ সামথিং টু সে, তখন জয়েন করেছি, কাজটা উনি করছেন। ওই সময় বলবো যে সেক্সুয়ালিটি নিয়ে বাংলাদেশে এইটা ওই সময় না, শুধু এখনো একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, মানে একটা ব্রেক থ্রু কাজ। কারণ উইমেন সেক্সুয়ালিটির যে ফিলগুলো, যে ছোট ছোট জায়গাগুলো টোকা দেওয়া, সেই জায়গাটা ওই ছবিটাতে আমি পার্সোনালি প্রথম পাই। যে একটা শিশির অনুভূতিও যদি বলি, একটা নারী একটা ফিল যে মধ্যে দিয়ে যায়, সো এইভাবে বলা হয়নি। ফলে সেটা মেয়েটা মুখে বললো, কতখানি প্রকোষ্ঠে বললো, সেটা মুখ্য না। ফলে সেই ট্রিটমেন্টের জায়গাগুলো থেকে আমি মনে করি তার এক একটা কাজ এক এক রকম। একটা ফিকশন করেছেন আছে ফজিয়াপার টেলিফিল্ম, ওইটা আমার খুব ভীষণ পছন্দের। তো আমি জানি না ফিকশন আর ফজিয়াপা করবেন কিনা। ফলে তার এই যে জার্নি 22 বছর শুনলাম, ফলে 22 বছরে কিন্তু এই টোনটা তৈরি করা বাংলাদেশের মতো জায়গায় নির্মাতা হিসেবে বলছি খুব কঠিন একটা কাজ। এবং নিজের স্টাইলটাকে ধরে রাখা, সেই জায়গা থেকে অভিবাদন এবং উদযাপনটা চলুক। আপনি এই বিষয় নিয়ে করুন আর যে বিষয় নিয়ে করুন, আমি মনে করি সেটা আরেকটা পালক, আরেকটা মাত্রা যুক্ত হবে বাংলা চলচ্চিত্রে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শব্দ অনেক
বেশি প্রশংসা করে দিলে না, প্রশংসা শুনলে ভালোই লাগে। ধন্যবাদ সবাই। আর কারোর কোনো কিছু না? আমরা মোটামুটি সময়ের দিক থেকে শেষের দিকে চলে এসেছি। আমি এমনি থেকে শেষটা একটু রিজার্ভ করে রেখেছিলাম যে লেনিন ভাই আছেন এখানে, লেনিন ভাইয়ের মুখ থেকে একটু কিছু শুনতে চাইছিলাম। মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে আসতে হবে। এটা একটা বিপজ্জনক প্রস্তাবনা ছিল, কারণ আমি ছবি খুব রেগুলার দেখিও না, ছবি বোঝাও না, করি রাজনীতি, মাঝে মাঝে কিছু লেখালেখি করে। তো আমি প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সস্ত্রীক আমন্ত্রণ জানানোর জন্য ফৌজিয়াকে ধন্যবাদ জানাই। এবং সত্যি সত্যি তার দুটো ছবি দেখে আমার মধ্যে অনেক ভাবের উদয় হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তো আরো অনেক কিছু করার আছে। যা তিনি করেছেন সেটা যেমন প্রশংসনীয়, সেটা যেমন সাহসিকতাপূর্ণ, সেটা যেমন আপনার থট প্রভোকিং, তেমনি কেন যেন হঠাৎ করে মনে হলো যে এই ছবি বানাতে গিয়ে এটা ক্রিটিসিজম না, এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলে আমার মনে হয়েছে যে ডকুমেন্টারি বানালে ডকুমেন্টারির সাথে কি শিল্পের কোনো বিরোধ আছে? আমার তো মনে হয় না, কারণ ডকুমেন্টারি কেবল যে বাংলাতে যেটার প্রামাণ্য চিত্র বলা হয়, এটা কোথাও কোথাও তথ্যচিত্র বলে। প্রামাণ্য চিত্র মানেই যে সবকিছু প্রামাণ্যভাবে হাজির করতে হবে সেটা বুঝেও বলেছেন যে আমি একেবারে বাস্তব, রূঢ় বাস্তবকে ঠিক যে অর্থে ডকুমেন্টারি করা হয়, হ্যাঁ, ঠিক ততটা উনি পারেন না ওনার ভাষায়, যে উনি সাহিত্যের আড়াল নিয়েছেন, শাড়ির আড়াল নিয়েছেন এবং নানানভাবে এটাকে, আমি যেটাকে বলতে চাই, হয়তো একটা সিম্বলিজমের আড়াল নিয়েছেন। এবং এই সিম্বলিজমের আড়াল নেওয়াটা কিন্তু একটা আর্ট ফর্ম। এবং সেই ক্ষেত্রে এই ছবির দিক থেকে আমি যেটা বলবো, আমার কাছে মনে হয়েছে যে এইটার অতি ব্যবহার কখনো কখনো দর্শককে ক্লান্ত করে, আবার এইটা বাইরেও আরো অনেক সিম্বল, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বা বিভিন্ন বয়সের ক্ষেত্রেও প্রকৃতি থেকেই আরো অনেকগুলো সিম্বল ব্যবহার করার সুযোগ আছে। আমরা মানে একটু ভাবতে পারবো যে এরকম অনেক, এবং সেই সিম্বলিজমের কুশলী ব্যবহার ছবিকে, চলচ্চিত্রকে অনেক বেশি শিল্পরসোত্তীর্ণ করে। এই ব্যাপারে আমি ফৌজিয়াকে মানে তার কাছে দাবি করবো, সে যেহেতু খুবই ভালো কাজ করেছে, সেই জন্য যে এটা ভবিষ্যতে আরেকটু দৃষ্টি রেখে প্রসারিত করার জন্য। আর ওইটা আমি শেষ মন্তব্য করতে চাই যে হ্যাঁ, ডকুমেন্টারি মানে কেবল ডকুমেন্টারি না, তাহলে ওটা খুব বেশি প্রচার তৈরি হয়। এটা ঠিক স্টেপ টুয়ার্ডস ফরওয়ার্ড যে ডেভেলপমেন্ট তারা যে করেছে, তাদের একটা পারপাস আছে। এই ধরনের ডকুমেন্টারি করার পেছনে একটা পারপাস থাকে, এডুকেটিভ, মানুষকে মানে কোনো একটা বিষয়ে যেমন এডুকেটিভ তেমনি প্রচারধর্মীও বটে। কিন্তু যিনি নির্মাতা, তিনি যদি কেবল প্রচারধর্মী করেন, তিনি যদি কেবল মাস্টারের ভূমিকা নেন, তাহলে পরে ওইটা স্থায়িত্ব খুব বেশি দিন টেকে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে এই শিল্পের আরও এটাকে শিল্পসম্মত কীভাবে করা যায়, সেইটার ব্যাপারে বোধহয় বুঝিয়ার এমন কিছু বয়স হবে যা তিনি ভাবতে পারবেন না। কাজে সেইটা করার সুযোগ তার আছে, তার দক্ষতা আছে, আমি আশা করবো সেটা করবো। আর শেষ করছি, একটা লোভ সামলাতে পারছিলাম না। প্রথম ছবিটা দেখতে গিয়ে মনে হলো, দ্বিতীয় ছবিটা দেখতে মনে হলো, মানে একটা কাকতালীয় ব্যাপার। আমি আত্মপ্রচারের জন্য বলছি না, আমি মাঝে মধ্যে কবিতা লিখি। আমার প্রথমে একটা কবিতা আছে, স্বাধীনতা পাবে না কখনো। সেই কবিতার বিষয়বস্তুর সাথে প্রথম কবিতাটা মিলে যায়। একটা কিশোরী বাচ্চা মেয়ে, সে বড় হচ্ছে, তার মা বলছে এই এখন আর ছেলেদের সাথে খেলাধুলা করো না। মেয়েটি ভাবছে হ্যাঁ, ওদের সাথে খেলাধুলা করার মধ্যে কি কোনো অপরাধ আছে? ওদের মধ্যে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, বইছে মাছ ধরার মধ্যে অপরাধ থাকে না। মা বলছে এই এখন তুমি বড় হচ্ছ,
তো বড় হলে ক্ষতিটা কি? এবং এরপরে সে মা যে উক্তি করেছেন সেটা হচ্ছে আমার মতো বড় হও, তখন বুঝবে। এবং তারপরে এটার কনক্লুশনটা এরকম হয়েছে যে মেয়েরা পূজিত হবে বটে, স্বাধীনতা পাবে না কখনো। হ্যাঁ, আমি এখন বাংলাদেশের বয়সে তখন 40 বছর বয়স বাংলাদেশের, তখনকার লেখাটি বোধহয় যে আমার বয়স এখন 40, আমি এটা বুঝেছি মায়েরা পূজিত হবে, দেশমাতৃকা, অমুক মাতৃকা, দুর্গা মা, সবই মা, কিন্তু স্বাধীনতা পাবে না কখনো। তো এইটা আমার কাছে এই ছবিটা দেখে মনে হলো যে আমার মানে কবিতা তো নিশ্চয়ই বুঝে পড়েনি, অথচ এটার প্রতিফলন এখানে আছে। দ্বিতীয়টা খুব ইন্টারেস্টিং, 8ই মার্চ দিয়ে আমার একটা কবিতা আছে, সেটা অবশ্য একটু মধ্যবিত্ত ধরনের কবিতা, মানে শিক্ষিত দম্পতি, এবং দেখা যাচ্ছে যে দুজনেই চাকরি করেন, কিন্তু কর্তা গিন্নি যখন অফিস থেকে ফেরেন, কর্তা কি করেন, গা এগিয়ে দিয়ে টিভি অন করেন, আর স্ত্রী কি করেন, তাড়াতাড়ি ছুটে যান রান্না করে, তার জন্য চা, বিকেলের চা নিয়ে আসেন, তারপরে রাতের রান্না, তারপরে শ্বশুর শাশুড়ি খাওয়া, ওষুধপত্র ইত্যাদি, অফিস থেকে কিছু কাজ দিয়ে দেয় বাড়তি ইত্যাদি, এবং শেষ পর্যন্ত ওটার মধ্যে আমি সেক্সুয়ালিটিটা অন্যভাবে এনেছি যে উনি ওনার কাজটা সেরে যান, আমার প্রয়োজন, আমার চাহিদা, আমার ইচ্ছা অনিচ্ছা তার কোনো মূল্য নেই। এইভাবে দুটো কবিতার মধ্যে আমি বলার চেষ্টা করেছি, এবং আজকে হঠাৎ করে মনে হলো যে না, ফৌজিয়া তো মানে তার সাথে আমার কোনো এই ব্যাপারে কোনোদিন কথা হয়নি, আমার কবিতা তিনি নিশ্চয়ই পাঠ করেননি, কিন্তু আমি আমার কবিতার কিছু প্রতিফলন রেখে দিতে আপনার এই জন্য বিশেষভাবে ধন্যবাদ। ভাইকে ধন্যবাদ। গ্রিয়ারসন প্রায় 70 বছর আগে বলেছিলেন যে ডকুমেন্টারি হচ্ছে ক্রিয়েটিভ ট্রিটমেন্ট অফ রিয়ালিটি। কাজে ডকুমেন্টারি তখনই শিল্প হয়ে গেছে, আর সেই শিল্পের চর্চা আমাদের দেশে চলচ্চিত্রে, আমরা যারা চলচ্চিত্রকে একটা সিরিয়াস অভিব্যক্তি মাধ্যম হিসেবে দেখতে চাই, তারা মানব যে ডকুমেন্টারি যত সম্ভাবনার তৈরি করছে, আগ্রহের তৈরি করছে আমাদের দেশে, আমরা সেই একই মাত্রায় ফিকশনে যেতে পারছি কিনা সেটা একটা প্রশ্ন বটে। আর এই ডকুমেন্টারি মেকারদের ভেতরে আমাদের নারী বন্ধুদের সংখ্যা অনেক অনেক, এবং সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে আজকের আমরা এরকম একটা টনি ফজিয়া শেষ করতে পারি যে আপনাদের কাছ থেকে নিয়মিতই এরকম ভীষণ দুর্ধর্ষ সব ছবি আমরা পেতে থাকবো, এবং সেই সব ছবি আমাদেরকে স্টিমুলেট করবে, চিন্তা করাবে, আমাদেরকে সংবেদনশীল মানুষ এবং আমাদের মতো মানুষকে সংবেদনশীল পুরুষে পরিণত করতে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা এসছেন সবাই, আমার বন্ধু-বান্ধব, তো আমার বন্ধুদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। আর গ্যাটি ইনস্টিটিউট এবং আপনাদের নামটা ভুলে যাই, ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ, এদের যৌথ আয়োজনে তারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেই সূত্রে আপনাদের সঙ্গে দেখা হলো এবং আমার ছবি আপনারা দেখলেন, তো আমি সেজন্য কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।